কতটা খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ভারতের মানুষ ইতিমধ্যে একটা প্রভাব বুঝতে শুরু করে দিয়েছি। এই লড়াই যদি এমন আকারে ধারণ করে, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা, ইসরায়েল রয়েছে, খাড়ি দেশগুলো রয়েছে, ইরান রয়েছে, ভারত এখন অব্দি নিরপেক্ষ স্থানে রয়েছে, কিন্তু রাশিয়াকে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে এবারে যুদ্ধে, কি বলবেন? দেখুন, এই যে আপনি রাশিয়ার ফ্যাক্টর, ইরান, ইসরায়েল এন্ড আমেরিকার মধ্যে যেটা রাশিয়ান ফ্যাক্টর কথা বলছেন, এটা দুদিন আগে থেকে আমেরিকার যেটা নিউজ পেপার গুলো আছে, যার মধ্যে নিউ ইয়র্ক টাইমস আছে, ওয়াশিংটন পোস্ট আছে, ওরা আর্টিকেল বের করেছে। একটা দুটো না, অনেকগুলো আর্টিকেল ওরা বের করলো। আর ওই আমেরিকার মধ্যে একটা খবর ছড়িয়ে দিল যে এই যে স্পেসিফিক, খুব স্পেসিফিক টার্গেটে এই মিসাইল গুলো কি করে, ইরানিয়ান মিসাইল গুলো কি করে ওখানে গিয়ে টার্গেট ডিস্ট্রয় করছে। তার মানে ওরা কি বলছে? ওরা বলছে যখন আমরা পুরো আরব দেশ থেকে লোককে বের করে দিলাম, আমাদের শিপগুলো বেরিয়ে গেল, আমাদের সামরিক বিমান বেরিয়ে গেল, কিন্তু কিছু লোক ছিল যারা নিজের এম্বাসি ছেড়ে, আমেরিকান এম্বাসি ছেড়ে ওরা হোটেলে ছিল। তো ওদেরকে ঠিক সঠিকভাবে ওদের হোটেল রুমে গিয়ে ওই হোটেলে কি করে ইরান মারলো, এই ইন্টেলিজেন্সটা কে দিচ্ছে? এই ইন্টেলিজেন্সটা আপনাকে রাশিয়া দিচ্ছে, এই ইন্টেলিজেন্স ইরানকে আবার চায়না দিচ্ছে। কেন? চায়না অ্যান্ড রাশিয়ান এম্বাসি তো ওসব দেশগুলো আছে, ওদের কুয়েতে আছে, ওদের ইরাকে আছে, ওদের ইউনাইটেড আরব এমিরেটসে আছে, ওদের বাহরিনে আছে, ওদের সৌদিতে আছে। ওরা জানে যে আমেরিকান এম্বাসি যখন খালি হয়ে গেছে, আমেরিকান যতগুলো ওদের সামরিক বিমান চলে গেছে, ওদের জাহাজগুলো নৌকো চলে গেছে, নৌসেনা চলে গেছে ওখান থেকে, কিন্তু কি পার্সোনাল যারা ডিসিশন নিচ্ছে, যারা কথা বলছে, যারা জোন হোটেলে থাকছে, ওরা ওদেরকে মারছে কি করে? এত স্পেসিফিক ইন্টেলিজেন্স ইরান পেয়েছে, এটা তো আগে হয়নি। ওরা ভেবেছিল সিআইএ, মোসাদ অনেক বড় জিনিস, কিন্তু এবার ইরান কি করে পেল? ওরা এই ইন্টেলিজেন্স যে অ্যালগোরিদম যেটা দিয়েছে ইরানকে, ওরা বলছে এর পেছনে রাশিয়া আছে, এই ওদের নিউজ পেপারের কথা আছে, যেটা সৎ হতে পারে। আমি এটাও জানি যে ইরানিয়ান যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে ওরাও খুব কিন্তু অ্যাক্টিভ, আর ওদের অ্যাম্বাসি গুলো এখনো এইসব খাড়ি দেশে এখনো কাজ করছে, ওদের লোক এখনো আছে, ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছে, ওদের মানুষ টু মানুষ কথা বলছে। এটা আপনি ভুলবেন না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, এই যে রাশিয়ান কথাটা বললেন, আজকে লাভ কার হয়েছে? এই লাভ হয়েছে আপনার রাশিয়ার। আপনি বলবেন কিভাবে? আপনি দেখুন, এই যে খাড়ি অয়েল গুলো বন্ধ হলো, আমরা তো এফেক্টেড আছি, আমরাও তো, ইন্ডিয়া তো এফেক্টেড আছে। তাহলে ইন্ডিয়া এফেক্টেড আছে 140 করোড় পিপল, 140 কোটি মানুষের কণ্ঠস্বরে কি বেরোচ্ছে? আমেরিকা, তুমি এই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করো, আমাদের উপরে তোমার যুদ্ধের জন্য আমি কেন পে করব? আমরা তো 1971-এ বাংলাদেশকে পয়সা দিয়ে ওদের যুদ্ধের জন্য আমরা রিফিউজি ট্যাক্স দিতাম। আমাদের সিনেমা হলে, আপনি তো ছিলেন না, আমরা সব বাচ্চা ছিলাম, ও সময় দেখলাম, আমরা এই রিফিউজি ট্যাক্স দিলাম বাংলাদেশ জন্ম টাইমে। বাংলাদেশ কি দিল আমাদেরকে? রাইট? ওরকমই এখন যে আমেরিকা যেটা যুদ্ধ করছে আপনার আরবের দেশে, ওটা তুমি যুদ্ধ করছো, কিন্তু পয়সা আমি দেবো কেন? আমাদের গ্যাসের দাম আপনি তো দেখলেন 60 টাকা বেড়ে গেছে, আর মানুষগুলো যারা গ্যাস আনছে ওরা বলছে গ্যাসের অভাব হয়ে গেছে। মেসেজও গেছে, অনেকগুলো বাড়িতে মেসেজও পৌঁছতে, অনেকগুলো অ্যাডভাইজারি যাচ্ছে। কেন? তারপরে এত গুজব, ওর গুজবকা কাউন্টার করার জন্য সরকার বারবার বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, নট দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলছে কি না, আমাদের কাছে কোনো প্রবলেম নেই, আমি করব। এই যে 140 কোটি মানুষ যখন এই যুদ্ধের জন্য এফেক্টেড হচ্ছে, ওটা অ্যান্টি আমেরিকান একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, আমেরিকা বুঝতে পেরেছে। তাই ওরা কি করলো জানেন? দুদিন আগে ওখান থেকে, আমেরিকা থেকে খবর এসলো যে ইন্ডিয়া রাশিয়া থেকে 30 দিন ক্রুড অয়েল কিনতে পারে। রাশিয়া থেকে ইন্ডিয়া 30 দিন ক্রুড অয়েল এতে কিনতে পারে। এর দুটো কনোটেশন হয়েছে, দুটো কথা হয়েছে, কি তুমি কে আমাদেরকে বলবে কি আমি রাশিয়া থেকে কিনবো কি কিনবো না? আপনি কে? নাম্বার ওয়ান, কেন 30 দিন? আপনি কি 30 দিনের মধ্যে আপনি ইরানের যুদ্ধটা শেষ করে দেবেন? 12 দিন তো আপনি গতবার জুন 2025-এ করলেন, আপনি করতে পারেননি। আপনার ভিয়েতনাম রেকর্ড খুব খারাপ, আপনার আফগানিস্তানের রেকর্ড খুব খারাপ, আপনার ইরাকের রেকর্ড খুব খারাপ। সব জায়গায় তো আপনি দুটো পায়ের মাঝখানে লেজ নিয়ে পালিয়ে গেছেন আপনাদের আর্মি। বড় বড় টেকনোলজি কথা, আপনার বড় বড় আপনি ভাবছেন ইরানের কাছে এআই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এই টার্গেটিং যারা করছে, স্পেসিফিক টার্গেটিং করছে, এটা কোত্থেকে আসছে? ওদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার নয়, নাহলে ওরা আজকে শেষ হয়ে যেত। রাইট? তো এই যে ওয়াশিংটন পোস্ট এর নিউ ইয়র্ক যখন রাশিয়ার দিকে পয়েন্ট আউট করলো, আজকে রাশিয়ান অয়েল এখন স্টার্ট হতে আরম্ভ হলো, তার মানে আমরা যেটা শূন্য হয়ে গেছিল আবার স্টার্ট করব।
তার মানে আবার আমাদের বিক্রি হবে দুরকম, একটা ইন্টারনাল ডোমেস্টিক আর একটা বাইরে আমাদের এক্সপোর্ট হচ্ছে। তাহলে এই জিনিসের মধ্যে আপনি দেখুন রাশিয়া কি করে ঢুকে পড়লো। আর আপনি যদি একটা স্টেটমেন্ট যদি কোনো জায়গা থেকে বেরোতে পারেন, আপনার তো ইন্ডিয়া টুডে গ্রুপ অনেক বড় গ্রুপ, আর কি খবর ওরা দেয়, ওর মধ্যে বলা আছে যে রাশিয়া বলছে ডলারের মধ্যে আমাকে যদি ব্যাপার করতে হয় আমার কোনো আপত্তি নেই। আপনি দেখে নেবেন এটা পুতিন বলেছেন। কেন? উনি জানতে পেরেছেন এই যে খাড়ি যুদ্ধের মধ্যে যদি তেলটা বন্ধ হয়, এখন টাইম এসে গেছে রাশিয়ান অয়েলকে পুরো বিশ্বে বিক্রি করতে। তাহলে আপনি ইন্টেলিজেন্স দিয়ে রাশিয়া লস হলো না ওর গেন হলো, আপনি দেখুন, বুঝতে পারলেন। স্যার এখান থেকে একটা কথা আমি একটু আপনাকে একটা বিষয় তুলে ধরতে চাই। বারবার কিন্তু আমরা ইরানকে দেখেছি, যদি আমরা ইরানের ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাচ্ছে যে ইরান চেয়ে এসেছে, মানে 1979 এর পর থেকে ইরান বরাবর চেয়ে এসেছে যে পাশ্চাত্য যে একটা আধিপত্য রয়েছে গোটা বিশ্বের ওপরে সেটা যাতে কমে যায়, বিশেষ করে ইরানের ওপর যেটা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব এটাকে তারা কমাতে চেয়েছে। অন্যদিকে রাশিয়া এবং আমেরিকার যদি সম্পর্ক দেখি তাহলে কিন্তু রাশিয়াও চাইছে যে এই আমেরিকার প্রভাব দূরে সরিয়ে রাখতে। তো এই যে দুটো দেশই চাইছে এই পাশ্চাত্য প্রভাবকে কাটাতে, এবং দুই দেশই হচ্ছে তেলের অন্যতম ভান্ডার। আর তাহলে কি ক্রুড অয়েলের অন্যতম ভান্ডার এই দুই দেশ যদি একসঙ্গে জুড়ে যায় তা তো অনেক বড় শক্তিধর একটা দেশ হিসেবে পরিণত হবে। প্লাস তার মধ্যে রাশিয়ার কাছে রয়েছে সামরিক প্রযুক্তি, রাশিয়ার অস্ত্র রয়েছে। দেখুন, এর মধ্যে আমরা একজন লোক লুকিয়ে আছে যার কথাটা আমরা বলছি না, যেটা আমেরিকান জার্নালিস্ট গুলো বলছে না, আমাদের চ্যানেলও কিছু বেরোয়নি, ওইটা হচ্ছে চায়না। আপনি জেনে আশ্চর্য হবে, জুন 2025-এর পর চায়না ওখানে এসেছিল সৌদি আরেবিয়াতে, আর সৌদি আরেবিয়া আর ইরানের মধ্যে একটা বলেছিল তোমরা তোমরা সমঝোতা করে নাও, তোমাদের মধ্যে চুক্তি হওয়া উচিত, তোমাদের মধ্যে ঝটঝট করে কোনো লাভ নেই, তুমি তোমার তেল বিক্রি করো, এরা তেল। চায়না মেডিয়েটরের রোল প্লে অলরেডি করে দিয়েছিল গত বছর, আপনি এটা খুঁজে দেখে নিন। সৌদি আরেবিয়া অ্যান্ড ইরানের মধ্যে রিলেশনশিপটা ইমপ্রুভ করার জন্য চায়না অলরেডি ওখানে ছিল, রাইট? তো এই যে ইরান সার্ভাইভাল যেটা ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্টটা সবার এ থেকে আছে। আর আমরা ভাবি যে আপনি ঠিকই 1979 এর কথা বললেন, 1979 থেকে লাগাতার ইরানের উপরে আপনার স্যাংশন আছে, আর্থিক স্যাংশন আছে। তার মানে অনেক ধরনের ওদের উপরে চাপ সৃষ্টি করা, যে তুমি এ করতে পারবে না, তুমি তেল বিক্রি করতে পারবে না। সেটা আমেরিকার চাপ, আমেরিকা চাপ দিয়ে অন্যান্য দেশগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো তার একচেটিয়া কারবারকে বজায় রাখার জন্য। আমরা অনেক চেষ্টা করেছিলাম, দেখুন জো বাইডেন যুগে আমরা চাবাহার পোর্টে আমরা ইনভেস্ট করলাম, ওরা আমাদেরকে স্যাংশন দিল। আমেরিকা যখন ওদের কাছে একটা নিয়ম ছিল, যদি এনিমি দেশ, ওরা ইরানকে এনিমি শত্রু দেশ বলে দিয়েছে, আখ্যা দিয়েছে, ওদের কনস্টিটিউশনে আখ্যা, ওদের অ্যাক্টে এটা দেয়া আছে কি যদি তোমরা আমাদের শত্রু দেশ থেকে তুমিও শত্রু হবে, এইটাই কারণ আছে। কিন্তু যখন আমরা বললাম আমরা চাবাহারতে আমরা যাচ্ছি, আমরা আফগানিস্তান এন্ড সেন্ট্রাল এশিয়ান রিজনে গিয়ে আমরা